প্রণাম মহারাজ, আমার মনে একটি জিজ্ঞাসার উদ্রেক হয়েছে, তাই মীমাংসার জন্য আপনার কাছে উপস্থাপন করছি। আমরা জানি ভারতবর্ষের ধর্ম যা প্রকৃতিকে মাতৃভাবে উপাসনা, এর বৈচিত্র্যের সম্মান আর প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে মানব জাতির ইনভলিউশনের দিশা প্রদর্শন করেছে। তা ক্রমাগত আক্রমণের সম্মুখীন হয়েছে। আমার প্রথম জিজ্ঞাসা হলো, এই আক্রমণ প্রতিহত করতে হলে আমরা কি বিরুদ্ধ শক্তির মোডাস অপারেন্ডি অর্থাৎ এক ভাষা এক মত প্রবর্তনের পথের শরণাপন্ন হব? আর দ্বিতীয় জিজ্ঞাসা হলো, কিভাবে আমরা সেই শক্তির বোধন ঘটাবো যা এই সভ্যতার অস্তিত্বকে আজ পর্যন্ত বজায় রেখেছে, যেখানে অন্যান্য প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রথমত একটু অসম্পূর্ণতা রয়েছে সোমনাথ। প্রথমত শুধু মাতৃভাবে উপাসনা নয়, পিতৃভাবের উপাসনা আছে। প্রকৃতিকে বুঝেছে বা বোঝার চেষ্টা করেছে, প্রকৃতিকে নিয়ে থেকেছে। সবটাই মাতৃভাব, তা সবার নয়। 5টি প্রধান শাখা প্রশাখা আমাদের ভারতবর্ষের প্রাচীনকাল থেকে আস্তে 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 5টি ধারা হয়েছে: সৌর, শৈব, বৈষ্ণব, গণপত্য, শাক্ত। তার মধ্যে সবকটি মাতৃভাবের নয়। পিতৃভাব মাতৃভাব উভয়ের পারের ভাব, ওই বেদান্তের যে ভাব, যেখানে আত্মতত্ত্ব, সেখানে লিঙ্গভেদ নেই। সবটা আছে, সবটা আছে। অন্যান্য রিলিজিয়ান্স বা অন্যান্য কালচারের সাথে আমাদের কনফ্লিক্টের জায়গার একটা প্রধান জায়গা হচ্ছে মাতৃভাবকে অস্বীকার করা বা মাতৃশক্তিকে অস্বীকার করা। এইটা পার্থক্য, এটা মনে রেখো, যে প্রকৃতিকে নিয়ে থেকেছে বা প্রকৃতিকে বুঝেছে, প্রকৃতিকে নিয়ে চলেছে মানে শুধুমাত্র মাতৃভাবে দেখেছে, তা কিন্তু নয়। বিভিন্নভাবে যখন আমরা বলেছি শরীরের প্রিন্সিপাল বলেছি, আমরা শরীরের মাতৃ প্রিন্সিপাল এবং পুরুষ প্রিন্সিপাল দুটোকেই বলেছি, দুটো এক্সিস্ট করে। যখন আমরা শরীরের কুণ্ডলিনী শক্তিকে বলেছি মাতৃ প্রিন্সিপাল, এই কুণ্ডলিনী শক্তি যাচ্ছেন কোথায়, কোথায় পৌঁছচ্ছেন, কোথায় মিলিত হচ্ছেন, পিতৃ প্রিন্সিপাল। এইটা বোঝো। যখন আমরা ধরো মাটিকে বলেছি মা, তখন আকাশকে বলেছি পুরুষ। এইটা বোঝো। যখন আমরা কালীর নাচ দেখেছি, আমরা তার পায়ের তলায় শিবকে দেখেছি। সুতরাং শুধু মাতৃভাব তা নয়, ওটা একটা দিক, একটা ডমিনেন্ট দিক। কিন্তু এমন অনেক দিক থেকেই চাগাগোড়া, যেখানে কিন্তু তোমার পুরুষ ভাবের উপাসনাটা বেশি হয়েছে। সে শিব বলো কি ব্রহ্ম বলো, ব্রহ্ম যখন নিরাকার নির্বিকার বলছি, তখন একটা পুরুষ ভাব আমরা কিন্তু আমাদের মধ্যেই একটু তৈরি হয়ে যায়। শিবকে যতই আমরা অর্ধনারীশ্বর বলি না কেন, আমরা শিবকে পুরুষ বলেই জানি। সুতরাং সব রকম মানুষের চিন্তা করার, ভাবনা করার, কল্পনা করার এমন কিছু নেই যে ভারতবর্ষে হয়নি। এটাই ভারতবর্ষের মহানতা, এটাই ভারতবর্ষের এই ওয়ান অর্ডারের একদম ব্যতিক্রম। এই সবটা নিয়ে একটা অর্গ্যানিক উপস্থিতি, একটা কালচারাল উপস্থিতি, বিশাল কোনো কনফ্লিক্ট ছাড়া। তর্ক যুদ্ধ সব কিছু হয়েছে, মানে মত নিয়ে, ধর্মীয় মত নিয়ে, কিন্তু সেটা একটা বিশাল একটা ধ্বংসাত্মক কিছু হয়ে যায়নি। তাই জন্যে এই কথাটাতে মধ্যে একটা অসম্পূর্ণতা আছে সোমনাথ, এটা খেয়াল রাখবে। আর প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে, এটাতেও আমি সম্পূর্ণ তোমার সাথে একমত হতে এক সুর দিতে পারছি না। প্রকৃতির কাছে যদি ধরো আত্মসমর্পণ করে, তো গরু ছাগল তারা আত্মসমর্পিত হয়েই থাকে। মানুষ তো কোথাও না কোথাও প্রকৃতিকে জেনে প্রকৃতির যে মহত্তর শক্তি তাকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে। উদাহরণ, ছোট্ট উদাহরণ, তোমার মধ্যে কাম জাগলেই তুমি ধরো তার আউটলেট করে দাও, এটাই তো আত্মসমর্পণ হলো। কিন্তু তোমার মধ্যে কামের শক্তি জাগলে তুমি চেষ্টা করো তাকে ঊর্ধ্বরেতা করার, এটা তো ঠিক আত্মসমর্পণ হলো না, এটা ঊর্ধ্বগতি হলো, বা চেষ্টা তুমি করছো। শুধু ইনভলিউশনটা তো তখনই সম্ভব যখন তুমি একটা পোটেনশিয়ালকে ট্যাপ করার চেষ্টা করছো তোমার মধ্যে। তাহলে প্রকৃতিকে বা ঋষিরা যত জেনেছেন, তত এই পোটেনশিয়ালটাকে জেনেছেন।
এবং সেই পোটেনশিয়ালটাকে ধরে এগোনোর চেষ্টা করেছেন, আত্মসমর্পণ করে নয়। অহং সমর্পণ হতে পারে সেটা শেষে গিয়ে, কিন্তু আত্মসমর্পণ নয়। ওরা যেমন একটাই গডের কিংবা একটাই আল্লাহর কিংবা একটাই আইডিওলজি, নাস্তিক আইডিওলজি সেটাকে প্রোপাগেট করছে, আমরাও তো সেই একটাই রাম, তাছাড়া কিছুই বলছি না। এই মোডাস অপারেন্ডিটাতেই তো আমরা আপত্তি তুলছি। বা পুরো দেশ মহায় শুধু হিন্দি ভাষা থাকবে, হ্যাঁ, এরকম ধরনের মানসিকতা যাদের যাদের মধ্যে আছে, আমরা তো সেটা প্রতিরোধ করছি। কারণ এটা তো ভারতবর্ষ নয়, একেবারেই নয়। আমাদের রেকগনাইজ করতে হবে, ওদের মতোই যদি আমরা হয়ে যাই, ওদের সম্মুখীন হওয়ার জন্য, ওদের সাথে লড়াই করার জন্য, তাহলে সেই লড়াইতে জিতেই বা কী হবে? সেটা তো সমাধান হবে না, সেটা বেদান্তেরও জয় হবে না, সেটা তো একটা আইডিওলজির জয় হবে, সেটা ইজমের জয় হবে। সেটা একেবারেই তো কাম্য নয়, তাই না? ওরা আমিষ খায় মানেই আমরা সবাই নিরামিষ খাই, এই যে একটা সিঙ্গেল ট্র্যাক্ট আইডিওলজি, এটাই তো ক্ষতি করছে বা ক্ষতি করবে যদি আমরা সবাই সতর্ক না হই। এটা তো ভুল, ঐতিহাসিকভাবে ভুল, সব দিক দিয়ে ভুল। সুতরাং ওদের মোডাস অপারেন্ডিটা আমরা জানবো, আমরা ওদের মতন হব কেন? বারবার আমরা এইটার উপর জোর দিয়েছি বা আমরা জোর দিচ্ছি। ওদের সাথে মোকাবিলা করতে গিয়ে একটা একাংশ ভারতবর্ষের, তারা ওদের মতনই হয়ে যাচ্ছে, এটাও ঠিক। কিন্তু আমি তার সাথে আরেকটা কথাও আমার খুব মনে হয়, যে ফ্যানাটিসিজম বা ফান্ডামেন্টালিজম, কট্টরতা বা গোঁড়ামির সাথে লড়াই করতে গেলে, হ্যাঁ, উদারতা দিয়ে হয় না। তাই লড়াইটার জন্য তুমি বলতেই পারো যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। যখন কাঁটাটা উঠে গেল, তখনই নতুন যুগ শুরু হয়ে যাচ্ছে, তখন দুটো কাঁটাই ফেলে দিতে হয়। সেইটুকু আমি কনসিড করতে পারি, কারণ ঈশ্বরের ইচ্ছায় যে আগামী কাল বা আগামী দিন যা আসছে তা অভূতপূর্ব। পৃথিবীর সভ্যতার কোনো কালে পৃথিবী এই জামটা নেয়নি যে জামটা এখন নিতে চলেছি আমরা। এটা আমার কথা নয়, এটা আমার গুরুদেবের কথা। আর কত প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষের প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন কোনো কালে হয়নি এবং নিশ্চিহ্ন কোনো কালে হবে না। অন্যান্য প্রকৃতি নির্ভর সভ্যতার সাথে ভারতবর্ষের প্রকৃতি নির্ভর সভ্যতার পার্থক্যটা কী বলতো? দর্শন। প্রকৃতি নির্ভরতা মানেই যে সেখানে খুব দর্শন আছে তা কিন্তু নয়। ভারতবর্ষে যে অত্যন্ত উচ্চাঙ্গে বেদান্ত দর্শন, এবং অনেক আগে লিপি এসে গেছে, অনেক আগে ভাষা অনেক সূক্ষ্ম এবং সফিস্টিকেটেড হয়ে গেছে। আফ্রিকার ট্রাইবালরাও সেখানেও যখন তোমার ধরো ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা পৌঁছেছে, তারাও প্রকৃতি নির্ভর, কিন্তু তাদের মধ্যে দর্শন নেই। দর্শন যদি বা কিছু কিছু থাকে, মানে জঙ্গল থেকে শিক্ষার যে দর্শন যদি বা কিছু থাকে, মৌখিক ভার্বাল লিপি নেই, রেকর্ডস নেই। তাই এরা সহজেই বলতে পেরেছে এরা অসভ্য জানোয়ার, শুধু স্লেভস হওয়ার জন্য যোগ্য, কৃতদাস হওয়ার জন্য যোগ্য। বা মায়া সভ্যতা, ব্যষ্টিক সভ্যতা খুবই উন্নত সভ্যতা, এবং সত্যি কথা বলতে কি এই উন্নতিটা সব ভারতের সাথে টাচের থেকেই হয়েছে। কিন্তু সেই মায়া সভ্যতা বা অ্যাস্টেক সভ্যতার খুব একটা দার্শনিক বেস কিছু নেই, যদিও সায়েন্স টেকনোলজি খুব আছে, ছিল, কিন্তু ধর্ম বা দর্শন যে বেসটা সেটা ছিল না। এই জন্যে বলছি যে সব নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ভারতকে তুমি একই গোত্রে ফেলো না, কারণ ভারত হচ্ছে মাদার কালচার, মাদার রিলিজিয়ান বলবো না, মাদার কালচার। আজকে যত ক্রিশ্চিয়ানিটি বলো বা ইসলাম বলো, সব কিছু কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো পথে ভারতবর্ষ থেকে তাদের জন্ম নারীটা যুক্ত হয়ে আছে, এটাও খেয়াল রেখো। সিনথেটিক কালচার যাকে তুমি বলছো, সেই কালচারের উৎপত্তি জানলেই তো আর সেই কালচারটা অন্তত মোহাম্মদের দৃষ্টি থেকে, যিশুর দৃষ্টিতে সিনথেটিক থাকে না। তখন তো বুঝতে পারবে এই সিনথেটিক ব্যাপারটা পরবর্তীকালে কিভাবে এবং কেন তৈরি হলো, তার পেছনে চক্রান্তটা কি, তার মূলে যেতে পারবে তো। তাই জন্য বলছি সিনথেটিক কালচারের মোডাস অপারেন্ডিটা খুব ভালো করে জানো,
তাহলে কি করে ইনফ্লুয়েসড হবে, তাই না? তুমি একটা বদমাইশি নিয়ে ধরো খুব পড়াশোনা করছো বলে তুই বদমাইশ হয়ে যাবে? একটা কি নিখুঁত একটা হাইস্ট করে ব্যাংক ডাকাতি করলো একটা দল, তুই ভালো করে তন্ন করে জানলে, মানে তুই বন্ধু বান্ধব নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে? নাকি তুমি অ্যাপ্রিসিয়েট করবে, নাকি তুমি দেখবে ব্যাংকটাকে এই রকম একটা অ্যাটাকের থেকে কিভাবে সিকিওর করা যায় আগামীতে, এটা তুমি করবে, তাই না? তাই জন্যে অত বেশি হীনমন্যতায় ভোগাটা আমার মনে হয় তোমার পক্ষে ঠিক সমীচীন নয়। অত ভালনারেবল নিজেকে ভাবার কোনো দরকার নেই। তুমি যত জানবে, অনেকটা নিজেকে জানার মতন, যত নিজেকে জানবো আমরা না, তত আমাদের কালচারকে জানবো, তত আমাদের দেশকে জানবো, তত আমাদের ইতিহাসকে জানবো। শুধু ইনফরমেশান জানা নয়, ওই যেটাকে তুমি বলছো একটা বোধে জাগতে আরম্ভ করবে, চেতনায় জাগতে আরম্ভ করবে। তখন আর এই সিনথেটিক কালচারগুলো আর স্পর্শ করতে পারবে না, বরং এক্সপোজড হয়ে যাবে তোমার কাছে। ভালো করে সাধনা করো এবং ঠিক গুরুসঙ্গ করো।